স্বাগতম প্রিয় লিসেনার সম্পূর্ণ নতুন ঘটনায়। আপনারা জানেন যে আমরা জুনি ভূতের দুইটা নতুন ঘটনা প্রচার করেছিলাম। এই ঘটনা দুটো আপনাদের অনেকেরই ভালো লেগেছে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে জুনি ভূতের 3 নম্বর পার্ট কি আসবে। তখন আমরা বারবার বলেছিলাম যে জুনি ভূতের 3 নম্বর পার্ট আসবে কি আসবে না এটা আমরা নিশ্চিত নই, কারণ জুনি ভূত 40 বছর পর পর একবার ফেরত আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। 2022 সাল নাগাদ একটি সম্ভাবনার কথা ছিল, আমরা জানি না সেটা হবে কি হবে না। যদি হয় আমরা জানতে পারবো এবং আপনাদের মাঝে সেটা প্রচার করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, সত্যি 2022 সালে জুনি ভূত আবার ফেরত এসেছিল। এবারও নিয়ে গেছে একটি প্রাণ। তবে যার প্রাণ নিয়ে গেছে, কি কারণে তার প্রাণ নিয়ে গেল, কি ঘটেছিল? আগের বারের মতো কি সেই আলামিন ডাক্তারের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তারপর এনামুল সহ তার আরো যে 2 বন্ধু, তার সাথে যেই পরিণতি হয়েছিল, একই রকম পরিণতি? এবারের ঘটনাটা আসলে কি? প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের আলামিন। আলামিন বর্তমানে ফরিদপুর জেলার জোবাইদা করিম জুট মিলসে কর্মরত আছে। আলামিন মূলত এই ঘটনাটি সংগ্রহ করেছে তার এক মামির কাছ থেকে, এবং তার আর এক আত্মীয় নাম হচ্ছে মেশকাত। এই দুজনের মাধ্যমে আর কি। আর এই ঘটনাটির সময়কাল কিন্তু মাত্র 6 থেকে 7 মাস আগের ঘটনা। ওই গ্রামে একজন মানুষ আছে, তার নাম হচ্ছে এজাজউদ্দিন। তো এজাজউদ্দিন উনি যেটি করে সেটা হচ্ছে জুনি ভূতের যেই আম গাছটি রয়েছে, যে আম গাছে জুনি ভূত গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছিল, এই আম গাছ থেকে মোটামুটি একদম কাছাকাছি একটি বাড়ি করে। আমরা যেই কয়েকটি ছবি আমাদের কমিউনিটি পোস্টে আপলোড করেছি, আপনারা দেখবেন যে সেখানে একটি বাড়ির ছবিও আছে ওই আম গাছের সাথে। এটি হচ্ছে সেটি। তো যাই হোক, সে বাড়ি করার পর সে চিন্তা করে একটি পুকুর খনন করবে। আর জুনির যেই আম গাছটি রয়েছে, অনেকদিন ধরে এখানে কারোর সাথে তেমন কোনো ঘটনা ঘটে না। এই সমস্ত কারণে মানুষ জুনির কথা ভুলেই গেছে। সবাই ধারণা করে নিয়েছে এটা একটা স্বাভাবিক আম গাছ হয়ে গেছে, এখানে আর কিছু নেই। তো যাই হোক, এজাজউদ্দিন উনি পুকুর খনন করবেন একটা, যেখানে উনি মাছের চাষ করবেন। তো সত্যি উনি এক্সক্যাভেটর দিয়ে, যেটাকে ভেকু মেশিন বলি আমরা, সেটি দিয়ে একটি পুকুর খনন করেন। পুকুরের পাড় বাঁধাই করা হয় মাটি দিয়েই। পুকুরে পানি ওঠে এবং সেখানে তিনি মাছ চাষ করেন। তো মাছ চাষ করার মোটামুটি 6 মাসের মধ্যে, যখন 6 মাস হয়ে গিয়েছে, তখন এজাজউদ্দিন উনি সিদ্ধান্ত নেন যে উনি জাল টানবেন, মানে মাছগুলো জাল দিয়ে ধরে সেগুলো জেলেদের কাছে বিক্রি করবেন, এমন একটি পরিকল্পনা। তো সেই চিন্তা মতো জেলেদেরকে খবর দেন। জেলেরা টানা জাল নিয়ে আসে। টানা জাল তো বুঝতেই পারছেন যে পুকুরের এক পাশ থেকে সেগুলো ফেলা হয় এবং আস্তে আস্তে পুকুরের তলদেশ দিয়ে জাল টানতে টানতে আর এক পাশে নিয়ে যাওয়া হয়। ভেতরে যত মাছ থাকে সেগুলো জালে ধরা পড়ে যায়। তো ওই চিন্তা করে তিনি জাল টানেন। জেলেদের সাথে শর্ত ছিল যে মাছের একটি অংশ তাদেরকে দিতে হবে, তারা টাকা নেবে না, মাছ নেবে। ওকে, ফাইন। এই চিন্তা, জেলেদের এই চিন্তার সাথে তিনিও একমত হন। জেলেরা আসে, পুকুরে জাল ফেলা হয়।
জাল এক পাশ থেকে আর এক পাশ যখন টেনে তোলা হয় তখন দেখা যায় সেই জালের মধ্যে কিছু মরা ডাল, কিছু লতাপাতা, এছাড়া মাছ তো দূরের কথা, একটা ব্যাঙ বা কাকড়াও সেখানে ছিল না। আজব ব্যাপার, এটা কিভাবে সম্ভব? একটা পুকুরে একটিও মাছ থাকবে না, চাষের মাছ তো বাদ দিলাম, দেশি মাছও তো থাকে। আচ্ছা, দেশি মাছও বাদ দিলাম, অন্তত কাকড়া বা ব্যাঙ তো থাকবে। আচ্ছা, সেটার কথা বাদ দিলাম, কোনো জীবন্ত প্রাণী তো, অন্তত পানির যে প্রাণী সেগুলো অন্তত পাওয়া যাবে জালের মধ্যে, কিন্তু কিছুই পাওয়া গেল না। জেলেরা ভাবলো হয়তোবা কোনো সমস্যা হয়েছে, তাই তারা আবার জাল টানলো। এভাবে তিনবার জাল টেনে একই ধরনের ঘটনা যখন ঘটলো, তখন জেলেরা প্রচণ্ড ক্ষিপ্ত হলো এজাজউদ্দিনের উপরে। তারা বলল যে আপনি পুকুরে কোনো মাছই ছাড়েন নাই, তাই যদি ছাড়েন তাহলে আমাদের জালে একটি মাছও ধরা পড়লো না কেন? এজাজউদ্দিন বলল, অসম্ভব ব্যাপার, আমি বহু টাকার মাছ ছেড়েছি, এখানে মাছ কোথায় গেল? একটা মাছও থাকবে না, এটা তো হয় না। এদিকে জেলেরা সারাদিন পরিশ্রম করে কোনো মাছ না পেয়ে তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয় এজাজউদ্দিনের উপর এবং বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বলে যে আপনি ইচ্ছা করে আমাদেরকে সারাদিন খাটালেন, আসলে এখানে কোনো মাছ নেই, আপনি এই কাজটা কেন করলেন? এই ধরনের অপকর্ম, এই ধরনের প্রতারণা আমাদের সাথে কেন করলেন? কিন্তু এজাজউদ্দিন তাদেরকে বোঝাতে ব্যর্থ হচ্ছিলেন যে তিনি আসলেই পুকুরে মাছ ছেড়েছেন, কিন্তু কোনো এক কারণে পুকুর থেকে কোনো মাছ ধরা যাচ্ছে না। কিন্তু কি সে কারণ, সেটি আসলে প্রতীয়মান হচ্ছে না। যাই হোক, তারা চলে যায়। এর কিছুদিন পর এজাজউদ্দিন আরো অনেক টাকার মাছ ছাড়েন। এবারও পরিকল্পনা ছিল যে 6 মাস পরে উনি জাল টানবেন। প্রিয় লিসেনার্স, আমি কিন্তু শুরুতে বলেছি ঘটনা ঘটেছে 6 মাস আগে, কিন্তু এই 6 মাস আগে বলতে মূলত ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত হচ্ছে 6 মাস আগে থেকে। কিন্তু আরও যে ঘটনাগুলো সেগুলো আমি এখন বলছি আপনাদেরকে, যেটা আমি শোনাচ্ছি এখন। যাই হোক, উনি আবার মাছ ছাড়েন। মাছ ছাড়ার যখন 6 মাসের মতো হয়ে যায়, এবার উনি মাছ ধরবেন। এবারও আগের জেলেদেরকে তিনি খবর দেন, কিন্তু এবার এই জেলেরা আসতে চায় না। বলে, আগের বার আপনি ধোঁকাবাজি করেছেন, আমরা আপনার পুকুরে মাছ ধরতে যাব না। এর মধ্যে একজন জেলে ছিল, এর আগের বার যে জেলেরা ছিল তাদের মধ্যে একজন ওই এজাজউদ্দিন তার কাছ থেকে মাছ কিনে পুকুরে ছেড়েছিলেন। তখন ওই এজাজউদ্দিন ওই জেলেকে সাক্ষী মানে, তখন বলে যে আচ্ছা, তোমাদের এই লোকের কাছেই জিজ্ঞাসা করো যে আমি মাছ ছেড়েছি কিনা। তখন ওই লোক সাক্ষ্য দেয়, হ্যাঁ, আমি এই পুকুরে এরকম সংখ্যক মাছ আমি ছেড়েছি। বেশ 10-12 মনের মতো মাছ ওই পুকুরে ছাড়া হয়েছে। তখন এই ধরনের কথা শুনে জেলেরা আবারও তাদের মতামত তারা চেঞ্জ করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা আবারও যাব, মাছ ধরতে যাব। সেই চিন্তা অনুযায়ী তারা আবারও জাল নিয়ে আসে, আবারও তারা জাল ফেলে, টানা জাল এক পাশ থেকে আরেক পাশ চলে আসে। কিন্তু এবারও একই ঘটনা, কোনো মাছ নেই, পানির কোনো প্রাণীও জালে ধরা পড়ছে না। আবার তারা জাল টানে, এইভাবে 3বার টানার পরও একই ঘটনা যখন ঘটে, তখন জেলেদের রাগ আর দেখে কে। তখন বলে যে আপনি বারবার আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, আমরা মাছ নিব না, আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দেন। এভাবে বারবার এসে ধোঁকাবাজি আমরা সহ্য করব না। কিন্তু এজাজউদ্দিনের তো মাথায় হাত, এত টাকার মাছ তিনি ছেড়েছেন, মাছ কোথায় গেল? কেউ তো চুরি করবে না, আর চুরি যদি করেও থাকে অন্তত একটা পুঁটি মাছ তো পুকুরে থাকবে, কিন্তু সেটাও নেই, একটা কাঁকড়াও নেই। এটা কিভাবে সম্ভব? যদি কোনো সাপ মাছ খেয়েই ফেলে, সাপও তো 2-1টা ধরা পড়বে জালের মধ্যে, সেটাও ধরা পড়ে। তাহলে এটা কিভাবে সম্ভব? এই মাছ কোথায় যাচ্ছে? যদি পুকুরের তলদেশে যদি ফুটো হয়ে সব মাছ চলে গিয়ে থাকে, তাহলে ওই ফুটো দিয়ে তো পানিও চলে যাওয়ার কথা, কিন্তু পানি তো ঠিকই আছে। যাই
যাই হোক, এবারও বড় ধরনের ধরা খায় এজাজউদ্দিন। তখন জেলেরা পরামর্শ দেয়, যেহেতু আপনার পুকুরে এই ধরনের ঘটনা ঘটছে, আপনি পানি সেচে সব চারদিকের সব কিছু শুকিয়ে ফেলুন আগে, তারপর ওই শুকনা মাটিতে বা কাদা মাটিতে কিছু সার দিন, কিছু পরিচর্যা করুন। আর আলফাডাঙ্গা উপজেলা মৎস্য অফিস যেটা রয়েছে সেখানে যান, সেখানকার যিনি উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করেন, দেখেন তিনি কি বলেন। এজাজউদ্দিন সেটি করেন, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেন, তারা এসে পুকুর দেখে যায়, তারা পরামর্শ দেয় এবং সেই অনুযায়ী তিনি পুকুরের পানি সম্পূর্ণ সেচে ফেলে আবার নিচ থেকে পরিচর্যা করে আবার তিনি মাছ ছাড়ার উদ্যোগ গ্রহণ করেন এবং আবার পুকুরে আস্তে আস্তে পানি উঠে যায়। এবার তিনি মাছ ছাড়েন, তবে এবার সবাই পরামর্শ দেয়, এবার আপনি চারদিক থেকে কাঁটাতারের বেড়া দেবেন, পুকুরকে ঘিরে দেবেন, এমনভাবে ঘিরে দেবেন যেন বাইরের কোনো মানুষ ভিতরে সহজে ঢুকতে না পারে। আর নেটগুলো এত ছোট ছোট হবে যে কোনো কারণে মাছও যেন বাইরে যেতে না পারে বৃষ্টির কারণে। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে 2 বার উনি মাছ ছাড়লেন, এর মধ্যে কিন্তু এমন কোনো বৃষ্টিপাত হয়নি বা বন্যা হয়নি যার মাধ্যমে পুকুরের পানি উপচে পড়েছে এবং পুকুরের মাছ ভেসে গেছে, এমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি, এটাও আমি বলে রাখি। তো যাই হোক, সকলের পরামর্শে উনি চিন্তা করলেন পুকুরের চারদিক থেকে উনি ঘিরে দেবেন। তো ঘেরা শুরু করলেন, চারদিকে ঘিরতে ঘিরতে উত্তর পাশ যেটি পুকুরের, সেখানে বেঁধে গেল একটা সমস্যা। কারণ হচ্ছে পুকুরের উত্তর পাশে, পুকুরের থেকে একটু দূরে, সামান্য একটু দূরে একটি বড় আম গাছ রয়েছে। ওই আম গাছের দুটো ডাল, বড় বড় দুটো ডাল, এটি বেশি ঝুঁকে পড়ে ওই পুকুরের পানির মধ্যে পড়েছে। প্রিয় লিসেনার্স, এই আম গাছটি হচ্ছে জুনি ভূতের সেই আম গাছ। যাই হোক, উনি তো আর জুনি ভূতের এই বিষয়গুলো তখন আর বিশ্বাস করতেন না বা ওইভাবে মানেন উনি। উনি যখন চারদিক থেকে বেড়া দিয়ে, কাঁটাতারের বেড়া দিয়ে ওই উত্তর পাশে গিয়েছেন, তখন সমস্যা বাঁধলো ওই দুটো ডাল নিয়ে। গাছের ওই দুটো ডাল সেটা পুকুরের মধ্যে পড়েছে, তো এখন এই কারণে ওইখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। এখন করণীয় কি? এখন সমাধান হলো ওই ডাল দুটো কেটে ফেলতে হবে। তো এজাজউদ্দিন উনি চিন্তা করেছেন ডাল দুটি উনি কেটে ফেলবেন। এই চিন্তা করে বড় একটি দা নিয়ে এসেছেন। এমত অবস্থায় স্থানীয় একজন মুরব্বী তিনি আসেন, এসে এজাজউদ্দিনকে বলেন, এজাজউদ্দিন, এই ডাল কেটো না, কাটলে ক্ষতি হবে, এটা জুনির গাছ, এটা কাটা নিষেধ, বহু আগে থেকেই আমরা এই ডালের বা গাছের কোনো ক্ষতি করি না, তুমি কেটো না। এজাজউদ্দিন বলে যে, মুরব্বী, আপনি কি বলেন এগুলো? আমার এত টাকার মাছ আমি ছাড়ছি, এর আগেও মাছ নষ্ট হয়েছে, আবার আমি ছাড়বো, এখন চারদিক থেকে আমি বেড়া দিয়ে ফেলছি, এইখানে এই দুটো ডালের কারণে বেড়া দিতে পারছি না, আমাকে তো দুটো ডাল কাটতেই হবে। তখন ওই মুরব্বী বলে যে, না, এটা তুমি কেটো না, আর কাটলে তোমার অনেক ক্ষতি হবে। তখন এই বিষয়টি হেসেই উড়িয়ে দেয় এজাজউদ্দিন এবং সত্যি নিজের হাতে তিনি এই ডাল দুটি কেটে ফেলেন। প্রিয় লিসেনার্স, এই গাছটা কিন্তু খুব বেশি বড় না, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আমাদের কমিউনিটি পোস্টে এটা আছে। গাছটা কিন্তু খুব বেশি বড় না, ডালও যে খুব একটা মোটা তাও না, অনায়াসেই ডাল কেটে ফেলা যায়। তো এজাজউদ্দিন উনি এই কাজটি করেন, ডাল কেটে ফেলেন এবং পুকুরের উত্তর অংশে উনি আবারও কাঁটাতারের বেড়া দিয়ে পুরো এরিয়া সম্পন্ন করেন, কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজটি আর কি। তো যাই হোক, মোটামুটি কয়েকদিন স্বাভাবিকই যায়। এরপরে ঘটে একটি ভয়ানক ঘটনা। আপনারা তো জানেন যে গ্রামের ওয়াশরুমগুলো কি হয়, ঘরের বাইরে হয়। তো এজাজউদ্দিন উনি রাতের বেলা ওয়াশরুমে যাবেন, ওই চিন্তা করে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবেন, কিন্তু তার আগে ওনার স্ত্রীকে ডেকেছেন। তো ওনার স্ত্রী গভীর ঘুমে ছিল, তো উনি আর ওঠেননি। তবে উনি বলেছেন, ওনার স্ত্রী বলেছেন যে, ঠিক আছে তুমি যাও, আমি জেগে আসি, এই কথা বলেছে।
কিন্তু আমি এখন বাইরে বের হব না। যাই হোক, এজাজউদ্দিন উনি ঘর থেকে বাইরে বের হয়েছেন। ওই ওয়াশরুমটা যেই সাইডে, ওই ওয়াশরুমের কাছে ওই পানির যে পাত্র, আমরা এটাকে বদনা বলি আর কি, উনি ওই বদনাটা নিয়ে কল পারে গিয়েছেন, কল চেপে পানিও নিয়েছেন। ওই কল চাপার শব্দ ওনার ওয়াইফ শুনেছেন। তো এরপরে আর কোনো সারা শব্দ উনি পাননি। এদিকে অনেকক্ষণ হয়ে যায়। ওনার ওয়াইফ একবার মাঝে ঘুমিয়েও গিয়েছেন, আবার ঘুম থেকে জেগেছেন। কতক্ষণ ঘুমিয়েছেন ঠিক বলতে পারেন না। তো উনি দেখেন যে ওনার হাজবেন্ড ওনার পাশে নেই। উনি চিন্তা করেন যে অনেকক্ষণ আগে তো ওনার হাজবেন্ড ওয়াশরুমে গিয়েছেন, তাই এতক্ষণ নাই কেন, কোনো সমস্যা হলো নাকি? এই চিন্তা করে উনি ঘুম থেকে উঠেছেন, মানে বিছানা থেকে উঠে হাতে হারিকেন নিয়ে বাইরে গিয়েছেন। বাইরে গিয়ে তিনি দেখতে পান যে ওয়াশরুমের দরজা খোলা, কিন্তু ওনার যে বদনাটা ছিল এটি উঠোনে পড়ে রয়েছে, এবং এটি কলপার এবং ওয়াশরুমের ঠিক মাঝামাঝি পড়ে রয়েছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, ওই বদনাটা যে পড়ে আছে, ওই বদনা কাত হয়ে আছে, তো ওর মধ্যে তখনও অর্ধেক পানি ছিল, মানে যতটুকু বদনার নল দিয়ে পানি পড়ে যায় বা অন্য সাইড দিয়ে পড়ে যায়, এটা পড়ে যাওয়ার পর ওর ভিতরে পানি ছিল। তো অবাক হয়ে যান যে এই বদনা তো হাত থেকে পড়ে গেলে এরকমটা হতে পারে, তো তাহলে ওই মানুষটা কোথায় গেল? উনি ঘরের ভিতরে যান, ঘরে থাকা অন্যান্য সদস্যদেরকে ডেকে তোলেন যে তাকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? এভাবে তো যাওয়ার কথা না কোথাও। সবাই উঠে তাকে খুঁজতে থাকে, আশেপাশে খুঁজতে থাকে। এখন আশেপাশে খোঁজা বলতে তারা খুঁজতে গিয়েছে মোটামুটি রাস্তা দিয়ে, আশেপাশের বাড়ির সাইড দিয়ে খুঁজতে গিয়েছে। তাদের এরকম খোঁজাখুঁজির শব্দ শুনে আশেপাশে যারা প্রতিবেশী আছে তারাও বের হয়ে আসে যে কি হয়েছে। বলে যে এরকম এজাজউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারাও হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে যায়। তো চারদিকে খুঁজতে খুঁজতে একজন বলে, আচ্ছা পুকুর পাড়ে গিয়ে দেখি তো কি অবস্থা। তখন তারা পুকুর পাড়ে যায়। পুকুর পাড়ে যখন যায়, ওই পুকুর পাড়ে মূলত চারদিকে খুঁজে না পেয়ে যখন ফিরে আসছিল, তখন ওই আম গাছটার নিচে এজাজউদ্দিনকে তারা আবিষ্কার করে। ভয়াবহ অবস্থা, মারাত্মকভাবে সে আহত, রক্তারক্তি হয়ে খুবই বিভৎস অবস্থা হয়ে আছে তার পুরো দেহ। কোনো মতে জানটা আছে আর কি, তাও কেউ কেউ বলছে হয়তো সে মারা গেছে। কিন্তু এমন ভয়ানক অবস্থা তার কিভাবে হলো? কে এমন নৃশংসভাবে তাকে জখম করলো? কিভাবে সে বাড়ির উঠোন থেকে এখানে এসে পৌঁছলো? এই প্রশ্নের উত্তর পেতে হলে এজাজউদ্দিনের মুখ থেকেই শুনতে হবে, তাছাড়া কেউ তো জানে না। তাকে দ্রুত ওখান থেকে উদ্ধার করা হয়। ওই রাত্রেই আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে জীবিত ছিল, কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। আরো একটা ভয়ানক ব্যাপার হলো, তার ডান হাতটা কনুই থেকে কবজি পর্যন্ত, কবজিও না মানে একদম হাতের নখ পর্যন্ত 5 আঙ্গুল সহ এমন ভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মনে হচ্ছে কোনো একটা পাথরের উপর হাত রেখে আরেকটি ভারী পাথর দিয়ে আঘাত করে করে হাতটা এভাবে থেতলে দেওয়া হয়েছে হাড় সহ। ডাক্তার বলেন ওনার হাতের অবস্থা এতটাই খারাপ যে এটা আর অপারেশন করে ঠিক করা যাবে না। সমাধান একটাই, হাত কেটে ফেলতে হবে। বাধ্য হয়ে তার ডান হাতের কনুই থেকে হাতটি কেটে ফেলতে হয় তাকে বাঁচানোর তাগিদে। তার শারীরিক অবস্থাও খুব খারাপ ছিল। এই ঘটনার পরে তার শরীরের একাংশ অনেকটা প্যারালাইজড হয়ে যায়, ভালো মতো চলতে পারতেন না তিনি। তাকে বলা হলো যে তুমি কিভাবে ওইখানে গেলা? তখন তিনি গা শিউরে ওঠার মতো একটি ভয়ানক ঘটনা সকলকে বলেন। এজাজউদ্দিন বলেন যে তিনি ওয়াশরুমে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো কে যেন একটা শক্ত হাতে তার হাত ধরে এক হ্যাচকা টানে তাকে ওই পুকুর পাড়ের দিকে নিয়ে গেল। পুকুর পাড়ের দিকে নেয়ার পর তাকে মাটির উপর সমানে
আঁচড়াতে থাকে। চারদিকে মাটির উপরে মানে গড়িয়ে গড়িয়ে নিতে থাকে, মানে ছেঁচড়ানো যেটাকে আমরা বলি। তার সমস্ত শরীর ছুলে যেতে থাকে। তিনি প্রচন্ড জোরে চিৎকার করতে থাকেন, কিন্তু মনে হচ্ছে তার গলা দিয়ে কোনো চিৎকার বের হচ্ছে না। কিন্তু তারপরও তিনি চিৎকার করতে থাকেন, কিন্তু তার চিৎকার কিন্তু কেউ শুনতে পায়নি। তখন উনি বলেন যে আমাকে যখন এরকম ভাবে নির্যাতন করা হচ্ছিল, আমার মনে হলো একটি নারী ছায়ামূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে এবং সেই আমার উপর এরকম নির্যাতন করছে। আর এই ছায়ামূর্তির চেহারা আমার কাছে আস্তে আস্তে স্পষ্ট হয়। আমি দেখতে পাই একটি ষোড়শী বা অষ্টাদশী, মানে 16 বা 18 বছর বয়স এরকম হবে কোনো একটা মেয়ে, যার চেহারা বেশ ভালো, কিন্তু চেহারাটা খুব রাগান্বিত মনে হচ্ছিল। সে সালোয়ার কামিজ পরা ছিল। সে আমাকে আক্রমণ করেছে এবং আক্রমণের একটা পর্যায়ে এসে আমার ডান হাতের কনুইয়ের এখানে চেপে ধরে এবং এমনভাবে চেপে ধরে যে চেপে ধরার সাথে সাথে আমার হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হতে থাকে এবং হাড় ভাঙার শব্দ আমি নিজেই পাচ্ছিলাম। ব্যথায় প্রচণ্ড জোরে আমি চিৎকার করছিলাম, কিন্তু আমার সে চিৎকার আশেপাশের কেউই বোধ হয় শুনতে পাইনি। কেন শুনতে পাইনি এটা আমি জানি না, কিন্তু আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, আমার গলার সর্বোচ্চ স্বর যতটুকু ওঠে সেটা দিয়ে আমি চিৎকার করেছিলাম। আমার হাত যখন ধরে, একটা অংশ যখন ভেঙে যায়, তখন তার ঠিক নিচের অংশে তার হাত নিয়ে যায়, আবার চেপে ধরে, আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আমার হাত। এইভাবে আস্তে আস্তে আমার নখ পর্যন্ত চেপে ধরে আমার হাত একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে। এরপরে আমার আর কিছু মনে নেই। তারপর আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ভয়ানক ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, ইজাজউদ্দিন তো অসুস্থ হয়েই ছিল। এই হসপিটাল থেকে নিয়ে আসার কিছুদিন পরে ইজাজউদ্দিনের আচরণে এক অদ্ভুত পরিবর্তন সবাই খেয়াল করে। সেটা হলো, ইজাজউদ্দিন পরিবারের সদস্যকে বলতে থাকে, এই আমি কি জামা কাপড় পরে আছি, আমি লুঙ্গি পরা কেন, আমি গেঞ্জি পরা কেন, আমাকে শাড়ি দে, আমাকে ব্লাউজ দে, আমি এগুলো পরা কেন, এগুলো কি কোনো মহিলা মানুষ পরে, আমাকে এই কাপড়গুলো দে, আমাকে চুড়ি দে। সবাই অবাক হয়ে যায়, কি বলে উনি, উনি কেন শাড়ি, চুড়ি, ব্লাউজ এগুলো চাচ্ছে। এবং উনি সত্যি, ওনার তো প্যারালাইজড হয়ে গিয়েছিল এক পাশ, তারপর টুকটাক নড়াচড়া করতে পারত। উনি ওই মেয়েদের জামা কাপড় পরার চেষ্টা করত এবং পরিবারের সদস্যদের কাছ থেকে উনি সেই কাপড়গুলো ছিনিয়ে নিয়ে পরার চেষ্টা করত। এরকম ওনার আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষণীয় হয়। প্রিয় লিসেনার্স, আপনারা কি কোনো কিছুর সাথে মিল খুঁজে পাচ্ছেন? আলামিন ডাক্তারের কথা মনে আছে? আলামিন ডাক্তারের মৃত্যুর আগে কি হয়েছিল? সে কিন্তু এই মেয়েদের পোশাক পরা শুরু করেছিল। তার আচরণের ভিতরে এই মেয়েলি স্বভাব চলে এসেছিল। তারপরে কিন্তু সে মারা যায়। নামই হয়ে গিয়েছিল হিজড়া ডাক্তার। ওই আলামিন ডাক্তারের নাম হয়ে গিয়েছিল ওই এলাকায়। এরপরে দ্বিতীয় যে ঘটনা আমি জুনিভূতের বলেছিলাম, যে জুনিভূত কিভাবে হলো, কি হয়েছিল আসলে, জুনির উত্থান কিভাবে, সেখানে এনামুল নামে যে ছেলেটা সবার শেষে মারা গিয়েছিল, আপনাদের কি মনে আছে? সেই ছেলেটি মৃত্যুর আগে মহিলাদের হাতে পায়ে জড়িয়ে ধরতো, তাদের কাছে মাপ চাইতো। তার মধ্যেও মেয়েলি স্বভাব চলে এসেছিল কিছুটা, তবে এতটা না। সেও কিন্তু মারা গিয়েছিল। আর এই ইজাজউদ্দিন, তার মধ্যেও সর্বশেষ এই আচরণ যখন দেখা দেয়, তখন সবাই বুঝতে পারে যে ইজাজউদ্দিনের সেই অবস্থা হতে যাচ্ছে যেটা আগে হয়েছিল, যেটা আগে আমরা শুনেছি। তো যাই হোক, কিন্তু এই অবস্থা তো হতে দেয়া যায় না। তখন তারা চিন্তা করে কি করা যায়। একে তো জুনিতে ধরেছে। সবাই চিন্তা করে কাউসার মিয়া তো এখন অসুস্থ, যে জুনিকে হাজির করতে পারত। তখন আলফাডাঙ্গার একজন খুব ভালো একজন হুজুর, সঙ্গত কারণ তার নামটি বলা যাচ্ছে না, তাকে দেখানো হয়। তিনি অনেক কষ্টে জুনিকে হাজির করতে সক্ষম হন।
জুনি এসে বলে, আমি অনেক দিন কোনো মানুষের সামনে আসি না, কাউকে ডিস্টার্ব করি না, কারণ আমাকেও কেউ ডিস্টার্ব করে না। কিন্তু এই লোকটি পুকুর কেটে আমার কাজের ব্যাঘাত ঘটিয়েছে, আমাকে ডিস্টার্ব করেছে। ওই পুকুরের মধ্যে আমার গাছের ডাল পড়েছে, যার কারণে ওই পুকুরের কোনো মাছ জীবিত থাকা সম্ভব নয়, এমনকি কোনো প্রাণীও জীবিত থাকবে না। সে যখন বুঝতে পারে নাই যে এই সমস্যা হয়েছে, সে মানুষের কাছ থেকে তো শুনেছে, মানুষ বলেছে, কিন্তু তারপরেও সে বিশ্বাস করেনি। একজন মুরব্বী তাকে নিষেধ করেছিল গাছের ডাল কাটতে, তারপরও সে ডাল কেটেছে। এবং তার শাস্তি হিসাবে আমি তাকে এই কাজটি করেছি। আমি তাকে প্রাণে মেরে ফেলতে পারতাম, কিন্তু প্রাণে মেরে ফেললে মানুষ বুঝতে পারতো না যে আসলে কোন অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে, বরঞ্চ কোন নিরপরাধ ব্যক্তিকে পুলিশে ধরে নিয়ে যেত তাকে হত্যার অপরাধে। এই জন্য তাকে আমি প্রাণে মারিনি, যাতে করে সে পরে মানুষকে বলতে পারে যে আসলে কি কারণে তার এই পরিণতি হয়েছে। আমি কাউকে ডিস্টার্ব করব না, কেউ যেন আমাকে ডিস্টার্ব করতে না আসে। যতদিন এই গাছ জীবিত থাকবে, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, তাহলে আমিও জীবিত থাকব এবং আমি এই গাছেই থাকব। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটা কথা বলে রাখি, মৃত মানুষ কিন্তু কখনো ফেরত আসে না। মূলত জুনিরূপী একটি জিন সেই এই কাজটি করে যাচ্ছে, যার কারণে এই জিনটি যতদিন জীবিত থাকবে বা এই গাছ যতদিন জীবিত থাকবে, সে এই গাছেই থাকবে। কিন্তু সে কোনো মানুষকে ক্ষতি করবে না, কিন্তু মানুষ যেন ওই গাছের কোনো ক্ষতি না করে, এটি হচ্ছে তার শর্ত। এই বলে সে চলে যায়। প্রিয় লিসেনার্স, এজাজউদ্দিন উনি সপ্তাহখানেক আগে ইন্তেকাল করেছেন। তো ওনার 40 হাতে, মানে উনি যখন মারা যান আর কি, 40 আনা, এটা হয়তো 7 দিন বা 12 দিন এরকম আর কি, এরকমটাই আমাকে যতটুকু মনে পড়ে বলেছে। তো ওনার ওই কুলখানি বা দোয়ার অনুষ্ঠানে ওই সময় আলামিনের মামি এবং তার আর এক ভাই মেশকাত সে গিয়েছিল, যেহেতু তাদের আত্মীয়। তখন হচ্ছে তার মৃত্যুর এই কারণ সম্পর্কে তারা অবগত হয়। তখন মেশকাত এই ঘটনাটি ডিটেলসে সংগ্রহ করে এবং আলামিনকে জানায়, এবং আলামিন এই ঘটনাটি পরবর্তীতে আমাকে জানায়। প্রিয় লিসেনার্স, 2022 সালে জুনিভূত ফিরে আসার একটি সম্ভাবনার কথা বলেছিলাম, কিন্তু নিশ্চিত ছিলাম না। কিন্তু সত্যি যে সেই ঘটনা ঘটে গেছে সেটি আমরা জানতে পেরেছি। প্রিয় লিসেনার্স, জুনিভূতের এই 3য় পার্ট আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আলামিনকে, এবং ধন্যবাদ মেশকাত এবং আলামিনের মামিকে, যারা এত কষ্ট করে এই সত্য ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা রুহের মাগফিরাত কামনা করি এজাজউদ্দিন ভাইকে, যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ও শেষ ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স, ফ্রাইডে স্পেশাল এপিসোডের 2য় ও শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কিশোরগঞ্জ থেকে আকলিমা জান্নাত মৌ। এই ঘটনাটি কিশোরগঞ্জ জেলার কোন একটি গ্রামের ঘটনা। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 50 বছর আগে। ঘটনাটি আকলিমা জান্নাত মৌ তার বাবার মুখে শুনেছেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে কাজল মিয়া। এই কাজল মিয়া সম্পর্কে এই আকলিমা জান্নাত মৌয়ের চাচাতো চাচা হন। তো ঘটনা আসলেই